হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন মজাদার রোমান্টিক গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি সবার ভালো লাগবে। মুখোশ পরে আমি মহিলাদের মালিশ করতাম, সবাই আমাকে শিবানী দিদি নামে চিনত। একদিন এক পণ্ডিতের বউ আমাকে ডাকল। যেই আমি মালিশ করতে শুরু করলাম, পণ্ডিত অমনি নিজেকে সামলাতে না পেরে আমার মুখোশ খুলে ফেলল। এরপর যা হলো, আমার নাম হলো শিবান। আমি 4 বোনের একমাত্র ভাই ছিলাম। অল্প বয়স থেকেই বোনেদের সাথে থাকার কারণে আর একসাথে বড় হওয়ার কারণে আমি মেয়েদের মতো হয়ে গিয়েছিলাম। আমার বাবার মৃত্যু হয়েছিল, আর আমার মা চাকরি করতেন। এজন্য আমি আর আমার বোনেরা সারাদিন ঘরে থাকতাম। বোনেদের সাথে সাথে সারাটা দিন থাকার কারণে আমার ওঠাপসা চলাফেরা সবকিছু মেয়েদের মতোই হয়ে গিয়েছিল, আর ভগবানও আমাকে জেনে অল্প একটু মেয়েদের মতোই বানিয়েছিলেন, আর কিছু আমার ভুল ছিল। আমি একটু বেঁটেও ছিলাম। আমার বোন মজা করে আমাকে মেয়েদের জামাকাপড় পরিয়ে দিত আর চোখে কাজল লাগিয়ে দিত। আমি ওদের সাথে গানের সুরে মেয়েদের মতো করেই নাচতাম। মা আমাকে আমার বোনেদের সাথে এরকম মেয়ে সেজে থাকতে দেখলে খুব বকাবকি করত। আমি মায়ের কথা শুনতাম না, আর আমার বোনেরাও মায়ের কথা শুনত না। আমাদের তো খেলার বয়স ছিল। প্রথম প্রথম বাইরের লোকেরা কেউই ব্যাপারটা অতটা লক্ষ্য করেনি, কিন্তু যত সময় এগোতে লাগল ততই আমি বড় হতে লাগলাম। আর সবার যেন মনে হতে লাগল যে আমায় যেন শিবান এর থেকে বেশি শিবানী মনে হয়। আমরা যখন স্কুলে ভর্তি হলাম তখন আমাকে দেখে সবাই মজা করত। সব ছেলেরা আমাকে মেয়ে বলে বিরক্ত করত। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার নাচ দেখতে সবার খুব মজা লাগত। সবাই আমাকে মেয়েদের গানে নাচতে বলত। আমিও খুব খুশি হয়ে মেয়েদের মতো নাচতে থাকতাম, আর সবাই খুব আনন্দ করে সিটি বাজাত আর শীষ দিত। কিন্তু আমার পেছনে সবাই আমাকে নিয়ে মজা আর ঠাট্টা করত। মায়ের এই ব্যাপারটা একদম পছন্দ ছিল না। মা যে কোনো বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমাকে বকা দিত, আর বোঝাত যে যেন আমি বিয়ে বাড়িতে গিয়ে না নাচি আর চুপচাপ একটা কোণে যেন বসে থাকি। কিন্তু সবাই মজা করে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমাকে নাচাত। স্টেজে যখনই গান বাজত তখনই আমার পা যেন নাচের জন্য ব্যাকুল হয়ে উঠত। আর এইভাবেই আস্তে আস্তে দিন কাটতে লাগল। আমার বোনেদের ওই ব্যাপারটা খুব খারাপ লাগতে লাগল যে কোনো জায়গাতেই আমি এরকম নাচ করতাম, তখন আমাকে সব ছেলেরা বাজে চোখে দেখত। মা তো প্রথমে পুরোপুরি এর বিরুদ্ধে ছিল, আর একবার হলো কি, একটি বিয়ে বাড়িতে আমাকে কেউ একজন শিবানী দিদি বলে ডাকল। তারপর আর কি, ওর দেখাদেখি আমাকে সবাই ওখানে শিবানী দিদি বলতে লাগল। যখন আমি 13-14 বছরের ছিলাম তখন এতটাই সুন্দর ছিলাম যে কেউ আমাকে দেখলে দেখতেই থাকত। কিন্তু আমার সৌন্দর্য কোথাও না কোথাও মেয়েদের মতো ছিল। আমার চেহারা ছিল সুন্দর মেয়েদের মতো দেখতে, আর চোখগুলো বড় বড় ছিল। গ্রামের ছেলেরা আমাকে বিরক্ত করতে লাগল যখন ঘর থেকে বের হতাম। তারা আমার পেছনে পেছনে হাঁটত এমনভাবে যেন আমি কোনো মেয়ে। আমার পিসির ছেলে আমার সাথে একবার খারাপ কিছু করার চেষ্টা করেছিল। আর যখন এই ব্যাপারটা আমি মাকে বললাম, মা আমাকেই মারল আর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। আমার জন্য আমার বোনেদের সম্বন্ধ নিয়ে আসত, তারই মনে হতো যে আমাদের বাড়িতে 4টে নয় 5টা মেয়ে আছে। আমার সৌন্দর্য যেন সবার চোখে খটকাতে লাগল। আমার মা আমার জন্য চিন্তায় পড়ে গেল। আমি স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কেননা আমি নিজে ছেলেদের কাছে বিরক্তের শিকার হতাম। একবার আমার জন্য আবার বড়দিদির সম্বন্ধ এসেও তারা না করে দিল আমার জন্য। মা রেগে গিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। বলল, যতক্ষণ তুই আমার ঘরে আছিস ততক্ষণ আমার মেয়েদের বিয়ে হবে না। 15 বছর বয়সে এইভাবে বিনা সাহারায় আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আর রাস্তায় আসা যাওয়া প্রত্যেকে আমাকে মেয়ে ভেবে ভেবে বিরক্ত করতে লাগল। আজকাল মেয়েরাও তো ছেলেদের জামা কাপড় পরে। এই জন্য কেউ বুঝতেই পারল না যে আমি মেয়ে নই বরং ছেলে। যে কেউই আদর করার চেষ্টা করত, আর আমার দুর্ভাগ্য এই যে একটা হিজড়ে দলের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আর ওরা আমাকে জোর জবরদস্তি নিজের সাথে নিয়ে গেল। অনেক বছর আমি না চাইতেও ওদের সঙ্গে নাচতাম। আমার নাম শিবানী দিদি হয়ে গেল। আমি মেয়েদের মতো জামা কাপড় পরা শুরু করে দিয়েছিলাম, আর আমি ভালো করে মেকআপ করতেও শিখে গিয়েছিলাম। কিন্তু আমি এরকম জীবন চাইনি। 19 বছর বয়সে আমি ওখান থেকে পালিয়ে গেলাম আর ট্রেনে বসে অন্য শহরে চলে গেলাম। আমার কাছে কোনো জিনিসপত্র ছিল না। ব্যাগে আমার সমস্ত জামাকাপড় মেয়েদেরই ছিল। আমি কিছুতেই বুঝতেই পারছিলাম না যে আগে আমার কি করা উচিত, কেননা আমি আর নাচতে চাইছিলাম না। বেশ কিছুদিন ধরে এখানে ওখানে ঘুরতে লাগলাম। আর শহরেও ছেলেরা আমার বাঁচা মুশকিল করে দিল। আসতে যেতে ছেলেরা আমাকে দাম জিজ্ঞাসা করছিল, আর আমার সাথে রাত কাটাতে চাইছিল। একটা বুড়ো লোক বেশ কয়েকদিন ধরে আমাকে লক্ষ্য করছিল।
একদিন বলল, খুকি, কতদিন আর এভাবে রাস্তায় থাকবে? খাবে? আমার বাড়ির উপরের একটা ঘর খালি আছে। তুমি যদি চাও তাহলে কোনো কাজ করে এখানে তুমি আমাকে মাসে মাসে মাইনে দিয়ে থাকতে পারো। ওই বুড়ো লোকটাকে আমার খুব ভালো লাগল। আমি অন্য কিছু আর না ভেবে ওখানে ওই বুড়ো লোকটার সাথে চলে গেলাম। আমার একটা ছোট্ট মতো ঘর হল, যেখানে আমি আমার নতুন জীবনের শুরু করলাম। এই 4 বছরে আমি জেনে গিয়েছিলাম যে আমি ছেলে হয়ে জীবন কাটাতে পারব না। আমার হাব ভাব সম্পূর্ণভাবে মেয়েদের মতোই ছিল। এই জন্যই আমি নিজেকে মেয়েদের রূপ দিলাম আর মুখোশ পরা শুরু করলাম, বিভিন্ন জায়গায় কাজ খুঁজতাম। কিন্তু কেউ আমাকে কাজ দিচ্ছিল না। আমার কাছে কোনো ডিগ্রিও ছিল না আর না আমি কোনো কাজ করতে জানতাম। আমি তো শুধু নাচ গান জানতাম। এছাড়া শুধু মালিশ করতে পারতাম। কেননা আমাদের পুরো গ্রুপ নাচ করে যখন বাড়ি ফিরত, আড্ডায় ফিরত, ফিরে এসে তখন কেউ কেউ আমাকে তাদের শরীরে মালিশ করতে বলত। কেননা আমার হাত ছিল মেয়েদের মতোই নরম আর সুন্দর। যখন কোনো কাজ পাচ্ছিলাম না তখন আমি এই কাজটাকেই আপন করে নিলাম, আর যেটা কিনা মালিশ করা। আমি শিবানী দিদি নামে পরিচিত হলাম। হ্যাঁ, আমি খুব ভালো মালিশ করি। ব্যাস, আর কি। মেয়েরা আমাকে নিজেরাই মালিশ করার জন্য ডাকা শুরু করল। যখন কোনো মেয়ে প্রেগন্যান্ট হতো, কারোর বাড়িতে বাচ্চা জন্ম নিত, তখন আমি মেয়েদের মালিশ করতাম, আর তারা সঙ্গে সঙ্গে আরাম পেয়ে যেত শরীরে। মেয়েদের শরীরে যেখানে হাত দিতাম মালিশ করার জন্য সেই জায়গা থেকে যন্ত্রণার সাথে সাথে চলে যেত। আর তারা খুশি মনে আমাকে বেশি পয়সা দিত। আমার মালিশ এতটাই পরিচিতি লাভ করল যে দূর দূর থেকে আমাকে লোক ডাকতে লাগল। যে কেউই এটা বলত যে শিবানী দিদির হাতে জাদু আছে, জাদু। শরীরে হাত রাখতেই যন্ত্রণা চলে যায়। সব কিছু ঠিক হয়ে যেত। মালিশের মাধ্যমে আমি অনেক পয়সা রোজগার করছিলাম। আর কারোর সন্দেহ হতো না যে আমি মেয়ে নয়, ছেলে। আমি যেখানেই যেতাম আমার মুখোশ সরাতাম না। কারণ আমার সৌন্দর্য আমার জন্য বিপদ ছিল। এজন্য আমি আমার মুখ লুকিয়ে রাখতাম। এরকমই একদিন একটা বাড়ি থেকে মালিশ করে ফিরছিলাম, তখন একটা বাচ্চা আমাকে ডাকল যে শিবানী দিদি আপনাকে পণ্ডিতম শায়ের বউ ডাকছে। এই কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে কি জানি পণ্ডিতের বউ আমাকে কেন ডাকছে, তার আমার সাথে কি কাজ থাকতে পারে। এটাই ভাবতে ভাবতে আমি পণ্ডিত মশাইয়ের ঘরে গেলাম। পণ্ডিতম শাই এর বউ আমাকে ঘরে ডেকে বসালেন। পণ্ডিতম শাই এর বউ ভীষণ অসুবিধার মধ্যে ছিলেন, মনে হয় উনার কোনো কষ্ট ছিল। কিন্তু সেখানে গিয়ে আমার অদ্ভুতভাবে মন ঘাবড়াচ্ছিল। পণ্ডিতম শাই এর বউ একটা ঘরের ভিতরে থেকে জীবন কাটানো স্ত্রী ছিলেন। খুব কমই তিনি বাইরে লোকের সামনে যেতেন। কিন্তু আমি যাওয়াতে আমার সামনে তিনি একটুও লজ্জা পেলেন না, কেননা আমি ওনার নজরে শিবানী। পণ্ডিতম শাই এর বউ বলতে লাগলেন কি শিবানী দিদি, আজ সকাল বেলায় আমি কলের কাছে গিয়ে পড়ে যাই আর আমার কোমরে প্রচণ্ড ব্যথা লাগে। আমি আপনার কাছে মালিশ করাতে চাইছিলাম। আমার তো হাঁটাচলা করাও মুশকিল হয়ে গেছে। আমি অনেক মহিলার মালিশ করেছি, কিন্তু আমার কাছে পণ্ডিতম শাই এর বউ এর মতো কেউ ছিলে না। এজন্য পণ্ডিতম শায়ের বউ আমাকে মালিশ করতে বলায় একটু আমি চিন্তায় ছিলাম, কিন্তু ওনার কষ্ট দেখে আমি না করিনি, বরং হ্যাঁ করে দিলাম। কারণ আমার কাজই ছিল মালিশ করা। আমি ভাবলাম যে কোনো রকম বাধা ছাড়া আমি আমার কাজ করব। সেই দিন থেকেই আমি পণ্ডিত মশাইয়ের বউয়ের কোমরে মালিশ করা শুরু করে দিয়েছিলাম। উনার কোমরে মালিশ করে আমি পণ্ডিতম শাই এর ঘর থেকে বেরোতে যাব, এমন সময় পণ্ডিত চলে আসে আর সে চমকে গেল এটা দেখে যে আমি মুখোশ পরেছিলাম। আমি আমার নজর ঝুঁকিয়ে নিলাম, আমি আমার মাথা নত করলাম। পণ্ডিতম শাই এর বউ পণ্ডিতকে বলল যে শিবানী দিদি খুব ভালো মালিশ করে। প্রথম দিন উনার খুব আরাম হল মালিশ করায়। কিন্তু আমার উপর খুব পণ্ডিত মশাই অদ্ভুতভাবে তাকিয়েছিলেন। উনার ওরকম নজর দেখে আমি ভয় পেয়ে গেলাম আর খুব তাড়াতাড়ি বাইরে চলে এলাম। আর ঠিক করেছিলাম যে আর পণ্ডিত মশাইয়ের বাড়ি যাব না। আমার কাছে ওনার যে নজর, তা খুব অদ্ভুত লাগছিল। কিন্তু তারপরের দিন পণ্ডিতম শাইয়ের বউ একটা ছোট বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে আমাকে ডাকলেন তখন আমি তাদের বাড়ি গেলাম। তিনি আমাকে বললেন যে কখন থেকে আমি আপনার অপেক্ষা করছিলাম। আপনি আমার মালিশ করে দিলে আমার কষ্ট অনেকটা কমে। এখন আপনাকে 1 সপ্তাহ পুরো মালিশ করতে হবে। পণ্ডিতম শাই এর স্ত্রী উপুড় হয়ে বিছানায় শুয়ে পড়লেন। আর আমি ওনার কোমরে সরষের তেল দিয়ে আস্তে আস্তে মালিশ করতে লাগলাম। আমি যখন মালিশ করছিলাম একবারের জন্য তার কোমরের দিকে আমি তাকাইনি। কিন্তু মালিশ করার জন্য যখন সরষের তেলের দরকার হলো গরম করার, তখন আমি তাকে গরম করতে বললাম। তো তিনি বলতে লাগলেন, আমার ছোট ঘর, আপনি নিজে একটুখানি রান্নাঘরে গিয়ে তেল গরম করে আনুন প্লিজ।
আমার কোমরে খুব ব্যথা করছে, আমার পক্ষে বারবার বিছানা থেকে ওঠা খুবই সমস্যাগু। এমনিতেই ওনার কোমরে যখন মালিশ করতাম তখন উনার ঘুম চলে আসত। এখনও উনি ঘুমিয়েই পড়লেন। ব্যথা কমার তেল উনি ব্যবহার করতেন। সেজন্যই হয়তো তাড়াতাড়ি উনার ঘুম এসে গেল। উনার বলাতে আমি নিজেই রান্নাঘরে গেলাম তেল গরম করতে। কিন্তু ওই সময়েই পণ্ডিতমশাই ঘরে চলে এলেন এবং আমাকে রান্নাঘরে দেখে অবাক হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তেল গরম করলাম আর রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। আমার রান্নাঘর থেকে ঘরে ঢোকার রাস্তায় দাঁড়িয়ে পড়লেন তিনি। উনি আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রইলেন। উনি আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ঘরে তো আমি আর আমার স্ত্রী ছাড়া কেউই থাকে না, তাহলে আপনার মুখোশ পরার কি দরকার? গরম এত বেশি, আপনি মুখোশ খুলতে পারেন ঘু। আমি সাথে সাথে জবাব দিলাম, ঘু আপনি তো আসতে যেতে থাকেন, এই জন্য আমি মুখোশ পরি। আমার কথা শুনে তার মুখে অদ্ভুতভাবে হাসি খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলাম। তিনি গভীরভাবে ঘুমিয়েছিলেন। আমার হৃদয় জোরে জোরে কাঁদতে লাগল। জানি না কেন পণ্ডিতমশাই মাঝে মধ্যে আমার দিকে কী রকমভাবে তাকিয়ে থাকতেন। আমি তাড়াতাড়ি তার স্ত্রীর মালিশ করতে লাগলাম। মালিশ শেষ হল। আমি ওনাকে যখন জাগিয়ে যেতে লাগলাম, তখন উনি ঘুমন্ত অবস্থায় বলতে লাগলেন, শিবানী দিদি, তেলের জায়গাটা আপনি রান্নাঘরে তেল রাখার জায়গাতেই রেখে চলে যান। যখন আমি তেলের জায়গাটা রান্নাঘরে রেখে ঘুরে দাঁড়ালাম, তখন দেখি পণ্ডিতমশাই অদ্ভুতভাবে এসে আমার হাত ধরে নিলেন। এমন মনে হল যেন আমার হৃদয় বেরিয়ে যাবে আমার বুক থেকে। উনি নিজের বউয়ের ঘুমের সুযোগ নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন আর আমাকে বললেন, কি শিবানী, আমি একবার তোমার মুখ দেখতে চাই। আমি বিশ্বাস করি তুমি খুব সুন্দর। খুব পণ্ডিতমশাইয়ের এই কথাগুলো আমি একদম আশা করিনি। আমি তাড়াতাড়ি আমার হাতটা তার হাত থেকে ছাড়িয়ে নিলাম আর তার ঘর থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে পৌঁছালাম। আমার পুরো শরীরে ঘাম ঝরতে লাগল। আমি ঘামে ভিজে গিয়েছিলাম। আজ পর্যন্ত আমি অনেক পুরুষকে আমার পিছনে বিরক্ত করতে দেখেছি, কিন্তু আমি ভাবতেও পারিনি এরকম একটা অদ্ভুত ভয় আমি অনুভব করব। আর আমি ঠিক করেছিলাম যে এবার থেকে আর কোনোভাবেই তাদের ঘরে আমি যাব না। আমি পুরো রাত জেগেছিলাম আর আমার থেকে থেকে পণ্ডিতমশাইয়ের মুখ মনে পড়ছিল আর তার হাসি মনে পড়ছিল। আমার নজরে তো পণ্ডিতমশাই একজন ভালো লোক ছিলেন, আমি উনার থেকে এরকম অদ্ভুত ব্যবহার আশা করিনি। কিন্তু পরের দিন আবার বাধ্য হয়ে ঘরে যেতে হল। কেননা আমার টাকার দরকার ছিল, রেশন শেষ হয়ে গিয়েছিল আর পণ্ডিতমশাইয়ের বউয়ের মালিশ করার জন্য অন্য কোনো বাড়িতে আমি মালিশ করতে যেতে পারিনি। আমি ঠিক করেছিলাম যে আজকেই শেষ দিন, আমি পণ্ডিতমশাই এর বউয়ের কাছে নিজের পরিশ্রমের পয়সা নিয়ে আর কোনোদিন তার বাড়ি যাব না। এটা ভেবেই আমি তাদের ঘরে ঢুকতে গেলাম। পণ্ডিতমশাইয়ের স্ত্রী আমাকে তার ঘরে নিয়ে গেলেন। এটা দেখে আমার যেন প্রাণ বেরিয়ে যাবে এমন অবস্থা। যে পণ্ডিতমশাই ওখানে দাঁড়িয়েছিল, আমাকে বাধ্য হয়ে তাকে নমস্কার জানাতে হল। অপেক্ষা করতে লাগলাম যে কখন সে ঘরের বাইরে যাবে আর তার স্ত্রীর আমি মালিশ করব। কিন্তু পণ্ডিতমশাই আরাম করে ওখানেই বসে রইলেন। তার স্ত্রী বলতে লাগলেন যে, শুরু করে দাও, সে তো আমার বর। যেই আমি মালিশ শুরু করলাম, তার বউ অমনি গভীর ঘুমে ডুবে গেল আর পণ্ডিতমশাই আমার দিকে তাকিয়ে থাকতে লাগল। মুখোশের ভিতর থেকে আমার মুখ যেন ওনার চোখে পড়ছিল। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি তার বউয়ের মালিশ করতে লাগলাম আর পণ্ডিতমশাই পুরো একভাবে আমার দিকে তাকিয়ে বসেছিল। তেলের জায়গায় গরম তেল শেষ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে আমি রান্নাঘরে গেলাম আর আমার মুখোশ টেনে পণ্ডিত সরিয়ে দিল। এরকম অদ্ভুত ব্যবহার আমি আশা করিনি। আমি চমকে গেলাম। আমার মুখ দেখে পণ্ডিতের চোখ যেন খুলে আসার মতো অবস্থা। আমি মেকআপ করেছিলাম আর আমাকে দেখতে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ ধরে সে আমার মুখ এরকমভাবেই দেখতে লাগল। আমার হাত কাঁপতে লাগল, যদি সে আমার সাথে কিছু বাজে করার চেষ্টা করে, তখন আমি বড় বিপদে পড়ে যাব। পণ্ডিতমশাই আমার যত কাছে আসতে লাগল, আমার চোখ দিয়ে দেখতে লাগল। আমি তো ভয়তে কেঁদেই ফেললাম। বললাম, কি আমাকে যেতে দিন, আমার উপর দয়া করুন। কিন্তু পণ্ডিতমশাই আমার উপর দয়া করল না। কি এটা জেনে আপনারা অবাক হবেন যে, আর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে যে, সে আমার সাথে কি করেছিল। আধ ঘণ্টা পর আমি পণ্ডিতের ঘর থেকে বেরিয়ে যাই। যাবার সময় সে আমার হাতে মালিশের টাকা ধরিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছিল যে আমি নিজের সাথে আর কখনো চোখ মেলাতে পারব না। আমি ভাবিনি যে জীবনে কোনোদিন এরকম দিন আমাকে দেখতে হবে যে আমি নিজের সাথে নিজেই নজর মেলাতে পারব না। আমি কোনোদিন ভাবিনি যে আমার জীবনে কখনো ওইরকম দিনও আসতে পারে। মুখে মুখোশ পরে আর শিবান থেকে শিবানী দিদি হয়ে আমি ভেবেছিলাম যে আমার জীবনে আর কোনো সমস্যাই আসবে না। কিন্তু আমার কপালে বোধ হয় খারাপ কিছুই লেখা ছিল।
আমার মান সম্মান সব ডুবে গিয়েছিল। ঘরে এসে আমি বিছানায় শুয়ে খুব কাঁদতে লেগেছিলাম। ছোটবেলার সেই সময়টা আমার এখনো মনে আছে, যখন কিনা আমরা 4 বোন আশেপাশে বসে থাকতাম, আর আমাকে ওরা বু সাজাত। আমি খুব খুশি খুশি বু সাজতাম, কেননা মায়ের বিয়ের ওড়না মাথায় দিয়ে আমাকে খুব সুন্দর লাগত। মা আমাকে বেশ কয়েকবার মেরেও ছিল, কিন্তু সেই খেলায় আমাদের 5 ভাই বোনের খুব মজা লাগত। খেলা খেলতে খেলতে আমার পুরো জীবন বদলে গেল। ছোটবেলায় নিরীহ খেলা থেকে শুরু করে আমার জীবন শিবান থেকে শিবানী হয়ে গেল, আর এখন আমার জীবন জেন ঝামেলার অপর এক নাম। নিজের পরিচয় বদলানো এতটাও সহজ নয়, এই ব্যাপারটা আজ আমি বুঝলাম। পরের দিন সকালে যখন উঠলাম তখন আমি আমার জিনিসপত্র গোছানো শুরু করলাম। কেননা এই এলাকায় আমার পক্ষে আর থাকা সহজ ছিল না। একবার আবার আমার পরবর্তী অজানা পথ সম্পর্কে আমি জানতাম না, আর আমাকে আবার আমার ঘর বদলাতে হবে। ঘর বদলানোর পালা আমার মনের মধ্যে বারবার আসছিল। আমার মায়ের উচিত ছিল না আমাকে এইভাবে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, আর যদি আজ তিনি আমাকে নিজের আশ্রয়ে রাখতেন তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমি সেই রাতেই ঘর ছেড়ে চলে এলাম আর আবার রেলগাড়িতে বসে পড়লাম। পণ্ডিতম সাইয়ের আগের মিষ্টি মিষ্টি কথা আমার কানে যেন ঘুরতে লাগল। আমি যখন চোখ বন্ধ করলাম তখন পণ্ডিত মশাইয়ের মুখ আমার নজরে আসল। সে যেন আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগল, বলো শিবানী, তুমি কে? মেকআপ করা মুখের নিচে কোনো মুখ লুকিয়ে রেখেছ? কোথাও না কোথাও তোমার সত্যি আমি জানি, কিন্তু তুমি নিজে থেকে আমাকে সত্যিটা বলো গো। শেখথা শুনে আমার তো প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা। পণ্ডিত বলতে লাগল, খুব প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল যে তুমি কোনো মেয়ে নয়, কিন্তু আমি তোমার চেহারা দেখিনি, কিন্তু আমি তোমার চালচলন বুঝতে পারতাম, কিন্তু তোমাকে মিথ্যাবাদী ও বলতে পারতাম না। তারপর আমার মনে হলো যে আমারই কোনো ভুল হয়েছে। পরের দিন ইচ্ছা করে ঘরে চলে এসেছিলাম, যাতে তোমাকে দেখতে পাই যেন, আর জানতে পারি যে তুমি শিবানী দিদি তো আসলে। আমি তোমাকে রান্নাঘরে দেখলাম যখন, তখন তোমার চালচলন দেখে আমি বুঝতে পারলাম যে তুমি মহিলা না। তোমার ব্যাপারে যখন খোঁজ করতে লাগলাম তখন বুঝতে পারলাম যে তুমি 2 মাস ধরে এই বাড়িতে শিবানী দিদি নামে আছো, আর আজ পর্যন্ত অনেক মহিলার মালিশ করেছ। আমি অবাক হয়ে গেছিলাম যে একটা ছেলে হয়ে তুমি এত সহজে কি করে সব মহিলাদেরকে বোকা বানিয়ে মালিশ করতে পারতে, আর তাও এইভাবে যে কোনো মহিলা আজ পর্যন্ত বুঝতেই পারল না যে তুমি ছেলে। আমি ইচ্ছা করেই তোমার হাত ধরেছিলাম, কিন্তু তোমার ভয় আর তোমার চালচলন আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল যে তুমি ছেলে না বরং মেয়ে। আমি অদ্ভুতভাবে সন্দেহ করতাম তোমায়। তাই আমি ঠিক করলাম যে পুরো সময় আমি ঘরের মধ্যেই থাকব সত্যিটা জানার জন্য। সেজন্যই তুমি যখন মালিশ করতে আমি তোমায় দেখতাম, আর যেভাবে আস্তে আস্তে সময় কাটতে লাগলো আমি বুঝতে পারলাম যে তুমি ছেলে। এবার তুমি এটা আমাকে বলো যে তুমি শিবানী দিদির বেশ কেন বদলেছ? গ্রামের লোকেদের বলে দি তাহলে? সবাই মিলে তোমাকে পাথর মারবে আর তোমাকে মেরে ফেলবে, কারণ তোমাকে দিয়ে তারা মালিশ করিয়েছে। সবার ঘরের মান ইজ্জত বরবাদ হয়ে যাবে। তুমি আমার বুকেও ছাড়োনি। কুপণ্ডিতের নজরে রাখছিল, আর সে আমাকে খুব বাজে পুরুষ ভাবছিল যে আমি আমার নোংরা চরিত্রের ইচ্ছা পুরো করার জন্য মহিলাদের মাসাজ করতাম। সে আমাকে অনেক বাজে কথা বলল। সে আমার থেকে সত্যিটা শুনতে চাইছিল যে আমি এত বাজে কাজ, এত নোংরা কাজ কেন করেছি। আমি কাঁদতে কাঁদতে প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সমস্তটা বললাম, কিন্তু সে পুরো কথা আমার বিশ্বাস করল না। কিন্তু আমার চোখের জল তার মনকে কিছুটা নরম করেছিল। সে আমাকে বলল যে এই রাতেই যেন আমি গ্রাম ছেড়ে চলে যাই, আর পরে মালিশ করার নামে কারোর মান ইজ্জত নিয়ে যেন টানাটানি না করি, কারোর মান ইজ্জতে যেন হাত না দিই। পণ্ডিতমশাই আমাকে অনেক বাজে কথা বলল, আর আমাকে খুব বাজে মানুষ বানিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে তার ঘর থেকে বেরিয়ে এলাম, আর তার বাড়ি ছেড়ে, আর নিজের ভাড়া বাড়ি ছেড়ে রেলগাড়িতে উঠে বসলাম। আমি বুঝতে পারিনি যে আমার ভাগ্য আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু এটা নিশ্চয়ই বুঝেছিলাম এই দুনিয়ায় আমার বাঁচার কোনো অধিকার নেই। আমার মতো ছেলেকে এই দুনিয়া আপন করতে পারে না, যদিও আমার কোনো দোষ তো ছিল না। গ্রামের নোংরা নজর আর ভালো ব্যবহার আর অদ্ভুতভাবে আমার দিকে তাকানো, সবকিছু মিলিয়ে এইরকম ব্যবহার আমাদের মতো ছেলেদেরকে এই ধরনের কাজ করতে বাধ্য করে। আমরা না চাকরি পাই আর না আমাদের কোনো ঘর থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারাই বলুন, যে শিবান থেকে শিবানী দিদি যদি না হতাম তাহলে কি এই গ্রামের লোক আমাকে বাঁচতে দিত? কোনো কোম্পানি আমাকে কি কাজ দিত? আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, তাহলে এই গ্রামের লোক আমাকে কি করে মেনে নিত? এই গ্রামের সম্মানীয় মানুষগুলো আমাকে বাজে চোখে দেখত।
আর আমার মা যদি কাল আমাকে ঘর থেকে না বের করত তাহলে আমার বোনেদের বিয়ে হওয়া মুশকিল হয়ে যেত। আমি খুব কষ্ট করে হাসপাতালে ঝাড়ু দেওয়া আর মোছার কাজ পেয়েছি। কিন্তু এখানেও আমাকে আমার চেহারা, আমার মুখ লুকাতে হচ্ছে, আর আবার একবার শিবান থেকে শিবানী দিদি হতে হলো। এবার আপনারাই বলুন, আমাদের মতো ছেলেদের ভবিষ্যৎ কি আর আমাদের কি দোষ? কতদিন এই গ্রামের লোক শিবান থেকে শিবানী দিদি হয়ে থাকতে আমাদেরকে বাধ্য করবে?